2022 সালে টেট উত্তীর্ণরা আজ মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গেছেন। তারা তাদের অবস্থান কর্মসূচি, ঘেরাও কর্মসূচি শুরু করেছেন। যদিও পুলিশ তাদেরকে পরে গ্রেপ্তার করে শ্রীনগর পুলিশ লাইনে নিয়ে যায়। বেকারদের বক্তব্য যে তারা 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছেন, এখনো তাদেরকে নিয়োগ করা হয়নি। বেকারদের তরফে বিষ দেওয়ার কথা বলা হয়েছে। বলছেন যে তারা পাশ করে বসে আছেন, তাদের অনেকেরই বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু তারা এইভাবে কষ্ট করে পড়াশোনা করে এত কষ্টের পর টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও তাদের নিয়োগের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সাথে বারবার দেখা করতে চেয়েছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি বলে তারা অভিযোগ করেন। বারবার চেষ্টার পরও মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেননি। তারা বাধ্য হয়ে আজ মুখ্যমন্ত্রী বাড়ির সামনে অবস্থান কর্মসূচি সংগঠিত করেছেন। তাদের তরফে বক্তব্য যে এই সময়ের মধ্যে তারা তাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তারা বলছেন যে তাদেরকে চাকরি দাও, নতুবা তাদেরকে যেন বিষ দেওয়া হয়। এই বক্তব্য তারা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে রেখেছেন। সংবাদ মাধ্যমের কাছে তারা বিষয়গুলো উত্থাপন করেছেন। আপনারা যারা প্রতিদিন নানা বিষয় নিয়ে কথা বলেন, অবশ্যই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করেন। সেদিক থেকে বেকারদের বিষয় হচ্ছে অন্যতম, এবং সেই বেকারদের বিষয়বস্তু নিয়ে যে কথাগুলো বলা, বেকারদের বিষয়বস্তু সম্পর্কে যে কথাগুলো উল্লেখ করা, তার নিরিখে আজকের এই বিষয়। আপনারা প্রত্যেকেই কথা বলবেন, আপনাদের প্রত্যেকের প্রতিক্রিয়া আমরা জানবো। তার আগে বেকারদের কিছু কথা শুনি। হয় না, সিএমের সঙ্গে দেখা করে দেন আর কিছু শোনো শোনো শোনো, সিএমের সঙ্গে আজকে আমরা দেখা না করে যাইতাম না। সিএমের সঙ্গে আমরা দেখা করতে পেলে এটা আমরা বিষ দিয়ে দাও। আমরা কি পাস করে কি অপরাধ করছি? আমরা কি পাস করে অপরাধ নমস্কার, কে করছি? বলছেন? পাস করে কি অপরাধ করছি? আমাদের হ্যাঁ, বলুন। অসংখ্য ধন্যবাদ টিভি-টোয়েন্টি4কে আজকে বেকারদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি 2022 সালে একজন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আপনারা জানেন যে আমরা 2 বছর আগে পরীক্ষা দিয়েছি। তো আমাদের যে সংখ্যাটা সেটা 40,000-এর মধ্যে আগে 361 জন ছিল। এখন সেটা সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন আসার পর আমাদের সংখ্যাটা এখন কমে গিয়ে 249 জন দাঁড়িয়েছে, টেট 1 এবং টেট 2 নিয়ে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিয়োগের যে বিষয়টা সেটা ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে আইনের কোনো ধরনের কোনো সমস্যাই নেই। আমরা যখন বন্যার আগে যখন গিয়েছিলাম আর বন্যার পরে যখন গিয়েছিলাম, তখন ডিরেক্টর স্যার বলেছে যে তোমাদের কপালটাই খারাপ, এই যে বন্যা, তারপরে এই যে বিভিন্ন সময়ে এই যে নির্বাচন গুলো হচ্ছে, তার জন্য তোমাদের কাজটা আরো পেছনের দিকে চলে যাচ্ছে। তো এই বন্যাটা শেষ হোক, তারপর বিষয়টা আমরা দেখছি। তো মুখ্যমন্ত্রী স্যারেরও আমার সৌভাগ্য হয়েছিল, আমরা বন্যায় কিছু আমরা ত্রাণ করেছিলাম কিছু একটা আমাদের বেকারদের পক্ষ থেকে। তো স্যারও সেম কথা বলেছিল যে আমাদের বিষয়টা বন্যা শেষ হলে পরে দেখ। আমাদের সঙ্গে চলো, আমরা কথা বলবো। না, কথা আগে হইছে। এত শিক্ষক সংকট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে? আমরা অলরেডি 2 বছর যাবত পাস করে অভিভাবক সকল উদ্বিগ্ন। প্রত্যেকটা স্কুল থেকে বিদ্যালয় ছুটে এখন বাচ্চারা সব স্কুল থেকে যাইতেছে। কেন এরকম পরিস্থিতি? কেন এরকম? আমরা পরীক্ষা দিই টেট 1 আর টেট 2 মিলিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন 2024 সালে ডিসেম্বর মাস আবার নমস্কার, কে বলছেন? প্রায় 2 বছর সময় হয়ে গেছে, কিন্তু আমাদের লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি একজন বিজেপির সদস্য। আমার বাবা 2012 থেকে বিজেপির সাথে কাজ করছেন। আজকে যে এই ঘটনা হয়েছে, আমি একজন টেট কোয়ালিফাইড, আমার বাবা অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন যে উনি 2018 সালে অনেক কষ্ট করে এখানে সাধারণ মানুষজন এই লাল গভর্নমেন্ট সরকারকে পতন করিয়ে বিজেপি সরকার এনেছিল আশায় যে ত্রিপুরাকে সোনার রাজ্য বানাবে। কিন্তু আজকে এই এনসি শর্মা, যিনি হলেন সিপিএম এর দালাল, উনি এবং মুখ্যমন্ত্রী মিলে শিক্ষার অবস্থা তলানিতে নিয়ে ফেলেছেন। উনি দুঃখ প্রকাশ করছেন যে আমরা যে ভোট দিয়েছি, আমরা কাকে দিয়েছি? আমরা সিপিএম কে দিয়েছি না বিজেপি কে দিয়েছি? আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে আমাদের গভর্নমেন্ট। আমাদের যখন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিলেন, তখন এই সমস্যা হতো না।
তখন 2021 সালে টেট কোয়ালিফাইড থেকে সাথে সাথে নিয়োগ করা হয়েছে। উনি সরেছেন, রতন বাবু সরেছেন, তার সাথে সাথে এই দশা। এনসি শর্মাকে শিক্ষা দপ্তর থেকে অপসারণ করতে হবে। উনি রিটায়ার্ড হয়ে এখনো শিক্ষা দপ্তরে বসে আছেন গজিয়ে। উনি টাকা মারছেন শিক্ষা দপ্তরের সাথে, মানিক শাহ এই অংশগ্রহণ করছেন। এর জন্যই 2022 সালের মধ্যে রিক্রুটমেন্ট হচ্ছে না। আজকে 2 বছর হয়ে গেছে আমি বসে আছি। কি হচ্ছে এইসব? ধন্যবাদ আপনার PB24 কে আজকে এই প্রোগ্রামটাকে উপস্থাপন করার জন্য। হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না। দুঃখের বিষয় তো এটা যে শুধুমাত্র আমরা এখানে নমস্কার, কে বলছেন? প্রত্যেক দিন হ্যাঁ বলুন। হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ নমস্কার স্যার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ নমস্কার স্যার, বলছি যে আমরা যে আজকে যে আগরতলা যে বিক্ষোভটা দেখলাম, বিক্ষোভ মিছিলটা, এর মধ্যে যে টেট উত্তীর্ণ যে বেকাররা এখানে এসেছে, আমি তাদের থেকে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তো বিগত 2 বছর ধরে তাদেরকে মানে দেখা করার জন্য তারা চাইছেন, 2 বছর ধরে যে দেখা করার জন্য, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তো ওদের সময় দিতে পারছেন না, আর ওদের সাথে দেখাও করছেন না, আর কবে নাগাদ নিয়োগ হবে সেটাও তাদের বলছেন না। ওরা ডিপার্টমেন্টে যাচ্ছে, ডিপার্টমেন্ট থেকেও ওদের সেরকম কিছু বলছেন না, আর সিএম স্যারের সাথে দেখা করতে পারছে না। তো এই জন্য আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো স্যারকে যাতে ওদের নিয়োগটা একটু তাড়াতাড়ি করে এবং বেকারদের জন্য কিছু একটা করে মুখ্যমন্ত্রী স্যার। হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না। দুঃখের বিষয় তো এটা যে শুধুমাত্র আমরা এখানে আন্দোলন করছি তা নয়। নমস্কার, কে বলছেন? প্রত্যেকদিন আপনারা সোশ্যাল মিডিয়া খুললে, নিউজ চ্যানেলগুলি খুললে দেখতে পাবেন উত্তীর্ণতাকে মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও, পুলিশ তাদেরকে টেনে দিল। আবার দেখলাম টেট উত্তীর্ণরা 20 চেয়েছেন, কিন্তু এই সরকার 20 টাকাও দিতে পারবে না, কারণ 20 টাকা তো দিয়ে দিয়েছে, সর্বক্ষেত্রে লাগিয়ে দিয়েছে। কারণ সেটি তো আমরা প্রতিনিয়ত খাওয়া দাওয়া করছি, কিন্তু আস্তে আস্তে দাম করতে হবে, কারণ সাধারণ রাজ্যের মানুষ উত্তীর্ণরা ডাইরেক্ট চেয়েছে 20-এর জন্য, কিন্তু সর্বক্ষেত্রে বৃদ্ধি হয়ে যাচ্ছে, সর্বক্ষেত্রে প্রতিনিয়ত দাম বাড়াচ্ছে। আমরা বলেছিলাম টিভি মাধ্যমে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, গাড়ি চালিত সিএনজির দাম বাড়াবে, কিন্তু পরের দিনে বাড়িয়ে দিয়েছে সর্বক্ষেত্রে, কিন্তু অটোমেটিক যে বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষকে তো এভাবেই মরে যেতে হবে। কারণ এই সরকার যে একটা সরকার 2018 সালের নির্বাচনে প্রতিশ্রুতি মানুষের সাথে ঢালা হয়েছিল, বেকারকে একটা উৎসাহিত করেছিল চাকরি দেওয়ার 50,000। আসলে এই যে সরকার বেকারের যে চাকরি দেওয়ার, আমরা এই কথাটা বলি, সরকার মানসিকতা থাকতে হবে, বেকারের কর্মসংস্থান কিভাবে করতে হবে, বেকারের কিভাবে কর্মসংগঠন করতে হবে, কিন্তু এই সরকারের ভাবনা চিন্তার বাইরে থাকে। কারণ তাদের ভাবনা হলো একটাই, তাদের থাকতে হবে এবং তাদের যে মানে দলটা রয়েছে, কারণ তাদের ভাগ্য হয়নি, হেলমেট হয়নি, কারণ এটা আস্তে আস্তে কমে গেল। আসলে সরকার আমাদের মাধ্যমে সমস্ত জনগণ এগিয়ে আসতে হবে এই সরকারের বিরুদ্ধে, কারণ অনুরোধ তুলতে হবে। কারণ বেকার উত্তীর্ণতা যায় রয়েছে তা না, এরকম বহুত রয়েছে, কারণ বিএ পাস, এমএ পাস, টিএসআর জোয়ান, পুলিশ জোয়ান, সর্বক্ষেত্রে কিন্তু এখনো সরকার কোনোটাই করতে পারেনি। কারণ টিএসআর যা নেওয়ার কথা ছিল সেটিও নেয়নি, পুলিশ নেওয়ার কথা ছিল সেটিও নেয়নি, কারণ বাম আমলে তো ভুল করে গিয়েছে, কারণ বাম আমলে পুলিশের ভর্তিও দিয়ে যেতে পারেনি, টিএসআর ভর্তিও দিয়ে যেতে পারেনি, কিন্তু ওই সরকার সেটিও করলো না। কিন্তু আসলে এই সরকারের ভাবনা চিন্তাটা অনেক বাইরে, কারণ সাধারণ বেকার যে নাই, কারণ সমস্ত অফিস গুলা শূন্য হয়ে গেছে। আর এই সরকারের সম্বন্ধে আমরা প্রতিনিয়ত বলি, আসলে মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ না হলে গণহারে আন্দোলন করতে হবে, কারণ নিজ যে অধিকার আদায় যদি না করতে হয়, আন্দোলন করে আদায় করতে হবে, নাহলে ত্রিপুরা রাজ্যের মানুষের সর্বনাশ হয়ে যাবে। কারণ রেগা শেষ হয়ে গেল, রেগাও শেষের পথে। কারণ বেকাররাও, যারা বেকার রয়েছে তারা আস্তে আস্তে ওআরজি আছে, আস্তে আস্তে আবার নতুন করে বাড়ছে। কিন্তু আসলে সরকার, আমরা তো সরকারের কাছে দিনের আমরা আবেদন করি, কারণ স্কুলগুলোর যে পরিকাঠামো পরিস্থিতি হয়েছে, কিন্তু স্কুলে মাস্টার নেই, কারণ তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে কোথায় সরকারের বাধা বিঘ্ন? কারণ ডবল ইঞ্জিনিয়ার, ট্রিপল ইঞ্জিনিয়ার সরকার, রাজ্যে কোনো টাকা
আপনারা সোশ্যাল মিডিয়া খুললে, নিউজ চ্যানেলগুলি খুললে দেখতে পাবেন যে প্রত্যেক দিন কোনো না কোনো বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার জন্য ছাত্ররা, অভিভাবকরা শিক্ষক স্বল্পতার জন্য ওনারা রাস্তায় নমস্কার, নামছেন। কে বলছেন? তাহলে আমরা এটা দেখে বুঝতে শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ বলুন। Whatever has happened today is the classroom definition of autocracy. The sitting minister has no intention to improve the status and the dignity of education. He is destroying the very foundation of Tripura, that is education. He is doing everything for his own benefit, and Bikash, the so-called Bikash, is happening only in his own life. I have watched the entire video, and after watching the entire video, I can say that he is against democracy, he is against everything, including education system. Each and every newspaper, each and every time claims that there is acute teacher shortage in every school of Tripura. In every school, we have paucity of teachers. That means teachers shortage is there. It is very much there. It is a burning issue. But instead of addressing this issue, he is doing all these nasty things, I should say, trivial things. He is going to pujas, organizing these or that events. He is doing everything, but he is not addressing this particular thing. And this thing should be addressed by every people, by us, including by the ministers. But look at the cabinet, look at him, no one is talking about it. This is a shame. It is said that when Rome was burning, King Nero was playing with his fiddle. The same thing is unfolding in Tripura. When we, the people, we know the ground reality, we, the people of Tripura, we know there is acute teacher shortage in every school. We know what is happening in Tripura. Each and every day, parents are complaining against these sort of things. There are so many things that are happening across Tripura, but he is not addressing this. নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্তমান থেকে বলছি। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই তোমাদের চ্যানেলকে, কারণ তোমরাই এই সমস্ত অন্যায়গুলি মানুষের সামনে তুলে ধরছে। ত্রিপুরার যে মিডিয়া বললে কিন্তু আমাদের এই ধরনের অন্যায়গুলো তুলে ধরার লোকের অভাব রয়েছে। দেখুন, আমি আসলে এই লাইভ অনুষ্ঠানটার মধ্যে একটা কথা বলবো। আমরা গত মাস পর্যন্ত খবর পেয়েছি যে ৫,১৯২ জন মানে শিক্ষকের শূন্যপদ দীর্ঘদিন ধরে পূরণ করা হয়নি বলে অ্যাবলিশ হয়ে গেছে। মানে প্রায় ৫,৫০০ শিক্ষকের পদ অ্যাবলিশ, এগুলি আর পূর্ণ হবে না, মানে করেনি বলে। অথচ ২০২২ থেকে পাস করে বসে আছে, টেট পাস করে বসে আছে ছেলেগুলো বা মেয়েগুলো, আমাদেরই রাজ্যের সন্তান, তাদেরকে চাকরিগুলি দেওয়া হলো। বুঝতে পারি না সমস্যাগুলো কোন জায়গায়। বা মুখ্যমন্ত্রী একবার প্রকাশ্যে বলুক না যে অর্থনৈতিক সমস্যা বা কি সমস্যার কারণে পাস করা ছেলেদেরকে নিয়োগ করছে না। আরেকটা কথা বলবো, দেখুন, আপনি গ্রাজুয়েশন করার পর আপনি যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন, একটা ভালো পোস্টে চাকরি পেয়ে যাবেন। কিন্তু শিক্ষকতার চাকরির ক্ষেত্রে দেখুন, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ২-৩ বছরের জন্য সে বিএড করতে হচ্ছে। এবার বিএড করার পর দিচ্ছে টাফেস্ট এক্সামিনেশন, মানে টেট পরীক্ষা, যেখানে 1 to 5% লোকই পাস করছে। আপনি হিসাব করুন, ৪০,০০০ পরীক্ষার্থী ছিল ২০২২ যখন পরীক্ষা দিয়েছে, পাস করেছে ২৪৯ জনের মতো। এই ২৪৯ জন করতে পারছে না রাজ্য সরকার, বা করছে না, করতে পারছে না বললে ভুল হবে, কারণ আমরা ডাবল ইঞ্জিনের মাধ্যমে আসছি। ২৫০ জনকে নিয়োগ করলে কি অসুবিধাটা কি হতো? রাজ্য সরকার যে বেতনগুলি দিচ্ছে রাজ্যের কর্মচারীদের, এই বেতনগুলি কিন্তু রাজ্যের জনগণই দিচ্ছে। এবং আমরা যারা ছাত্রদের গাফিয়া, আমরা চাইছি আমাদের সরকারি স্কুলগুলিতে শিক্ষক হোক, শিক্ষক আসুক, সেখানে নিয়োগ হোক। আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা সমস্ত রাজ্য সরকার যেই ধরনের মানে চাইছে আমাদের তরফ থেকে আমরা সমস্ত কিছু দিচ্ছি। কেন এই ধরনের বঞ্চনা করা হচ্ছে? আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। আমি সবার প্রতি লাস্ট এই কথাটাই বলে যাবো, আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি
যেভাবেই হোক আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তাকে রক্ষা করুন। আমাদের ছাত্রছাত্রীদের নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ বিপি24 কে 2022 সনের টেট যারা কোয়ালিফাই করেছে তাদের বিষয়টিকে উত্থাপন করার জন্য। স্যার, আজ আমরা যে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, তো ওখানের মধ্যে আমাদের যে টানা হেচড়া করা হলো, আমাদের তো দাবি স্যার একটাই ছিল যে মুখ্যমন্ত্রীর সাথে আমরা একটু কথা বলবো যে আমাদের বিষয়টা কি আমাদেরকে আদৌ নেওয়া হবে বা কবে নেওয়া হবে, কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে তারা নিয়ে গেল। এদিকে স্যার আমরা ডিরেক্টরের সাথে কথা বলতে গেলে উনি বলছে সদুত্তর উত্তর দিচ্ছেন না, তাল বাহানা করছে। অথচ কয়েকদিন আগে যে বিধানসভা অধিবেশন হলো, এডুকেশন মিনিস্টারের উপস্থিত ছিলেন না, সেজন্য আমাদের রতনলাল নাথ স্যার বলেছেন আমাদের খুব শীঘ্রই নেওয়া হবে, ফাইন্যান্স টেবিলের কাগজ আছে, আর প্রবলেম সলভ হয়ে গেছে, শীঘ্রই নেওয়া হবে। কিন্তু আরবার অধিবেশনের 3-4 মাস হয়ে গেল, কোন ধরনের পদক্ষেপ নেই। আরো কয়েকদিন পরে শীতকালীন অধিবেশন শুরু হবে, সেই মান স্যার বলবে ওরা আমাদেরকে নেওয়া হবে। স্যার অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে এরকম খেলা হচ্ছে কেন এটা বুঝতে পারছি না। টেট পাস করা কি এত ইজি স্যার? ওরা নিজে একবার বসে দেখুক না, যে ডিরেক্টর আছে উনি নিজে একবার বসে দেখুন না, আমাদের সিএম যে আছে বসে দেখুন না, ব্যাপারটা কি এত হয়েছে। অ্যাপ্রক্সিমেট 40,000 এর মধ্যে আমরা 361 ক্লিয়ার করেছি। একবার চেক করে দেখুক না কত কষ্ট করতে হয়। আমাদেরকে নিয়ে তারা টাল বাহানা করছে, এটাই ছিল স্যার বক্তব্য, আমাদের নিয়ে খেলা করছে। ধন্যবাদ স্যার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে সরকার এই বেকারদের জীবন নিয়ে খেলামেলা করছেন। কারণ এই একজন বেকার এখনই বলেছেন যে তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বেকার। হ্যাঁ, এটা ঠিক। আমারও একই বক্তব্য। আমার মনে হয় মন্ত্রিসভার কোন সদস্য একজনও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। কাজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তাদের জীবন নিয়ে খেলামেলা করছেন, এটা এসে আর নিন্দার ভাষা নেই। আর অন্য বেকার তো আছেই, সব বেকারদের নিয়ে এরা খেলছেন, শুধু খেলছেন। এটাই আমার বক্তব্য। নমস্কার। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা মধ্যেও কোনো ভালো নয়, ওইখানে শিক্ষক স্বল্পতা রয়েছে। তাহলে আর কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী স্যারই বলেছিলেন প্রায় অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, তা আমরা মাত্র 361 জন কেন্দ্রের আছে, আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না। হ্যালো, আমি বলতে চাচ্ছি আজকে যে টেট উত্তীর্ণ 2022 টেট উত্তীর্ণ যারা গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক স্যার বাড়ির সামনে, উনি কি একবারও অভিভাবককে দেখা করার সময় পাননি? উনি মহারাষ্ট্রের ইলেকশনের ব্যাপারে উনি করতে পারে, এই যে বেকার ত্রিপুরা বেকারদের ওনারা কোনো নাই। আজকে বলছে চাকরি ওনারা পাবে না, টেট দিয়েছে পাবে না কেন? আউটসোর্সিং এ এক এক্সিকিউটিভ মাধ্যমে অ্যাসেম্বলিতে কত লোক নিয়োগ করেছে আপনারা একটু দেখুন। অ্যাসেম্বলিতে কত লোক এক এক্সিকিউটিভ মাধ্যমে 11,500 টাকা বেতনে কত লোক নিয়োগ করেছে, এটা একটু আপনারা করে এটা মাধ্যমে একটু করুন। 11,500 বেতনে। আর যে অবস্থা এক একজন কোন খান থেকে এসছে, মানে ওদেরকে মানে কি বলবো, আর ওদের সঙ্গে কথা বলতেই মানে পছন্দই। আমি এই দাদার কাছ থেকে, আমি ওই দাদার কাছ থেকে এসছি, আমি ওই দাদার কাছ থেকে আসছি, ওরা কাজ করতে চায় না।
একটু আপনারা যদি একটু ইয়ে করে বলুন, বেকারদের চাকরি না দিলে এইভাবে মানে প্রাইভেট সিকিউরিটি নিয়োগ কেন করছেন ওরা? কম লোক নিয়োগ কম করুন, কিন্তু সরকারি মাধ্যমে নিয়ম কানুন মেনে করুন। এটি তো নিয়ম কানুন মেনে করছে না, কোনো কিছু করছে না। আপনার মাধ্যমে বলছি, একটু আপনারা গিয়ে একটু ইয়ে করুন, তদন্ত করুন, করলে আপনার মাধ্যমে টিভি-20 মাধ্যমে আমরা দেখতে পারবো, বা আপনারাও জানতে পারবেন, ত্রিপুরা রাজ্যের মানুষও জানতে পারবে, বেকাররাও জানতে পারবে কি অবস্থা চলছে বেকারদের। শিক্ষিত বেকারদের পিছনে ফেলে মানে কি বলবো, আর বলার কিছু নেই। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বল। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি, এটা তো দেখুন হয়, পূর্বে হয়েছে, কিন্তু আমি আমার একটা ব্যক্তিগত কথা বা অভিযোগ, রাজ্যের শিক্ষা দপ্তর বা শিক্ষক শিক্ষাদের নিয়ে এত মানে কি বলবো বিদ্বেষ কেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বিশেষ করে? ইতিপূর্বে মানে ছিলেন না আমরা, কিন্তু 10,330 সিটি সেন্টারের সামনে বেশ কিছুদিন ওনারা ধর্ণা মঞ্চ করেছিল। তারপর কিভাবে লাঠি পিটা করলো, তারপর মুখ্যমন্ত্রী থেকে মানে বহিষ্কার হোক বা প্রত্যাগ করছে। এখন ওই মানিক শাহ উনি বসে আছেন, অনেকে বলছে উনি শিক্ষিত কি হ্যান ত্যান, কিন্তু শিক্ষকরা মেরুদণ্ড, মানে জাতির মেরুদণ্ড। রতনলাল নাথ সেদিন বলেন জাতির মেরুদণ্ড না, ব্রেইনের মেরুদণ্ড। যাই হোক, এটা অবশ্যই। আর যারা যাচ্ছে 2022-23 ওনারা তো মানে বেকার না, ওনারা চাকরি প্রার্থী, মানে মানে শিক্ষকের যোগ্যতা অর্জন করেছে। আমি দেখলাম ওই কি ধর্মগুরু একজন এখানে পোস্ট করছেন, এখানে আসছেন যাচ্ছেন, এগুলি খুব মানে খারাপ লাগছে। অন্যান্য দপ্তর থেকে একজন মহিলা বলছেন বা ছেলে বলছে বিভিন্ন কি যে কন্টেন্ট বানা ইউটিউবে ফেসবুকে, ওনাদের সঙ্গে দেখা করছেন, নিজের প্রোফাইলে অফিসিয়াল প্রোফাইল থেকে পোস্ট করছেন, কিন্তু শিক্ষা মানে ওনারা কত মেধাবী যুক্ত, টেট উত্তীর্ণ করেছে, বিএ বা বিভিন্ন যোগ্যতা নিয়ে, তারপর টেট উত্তীর্ণ করেছে। ওনার সঙ্গে দেখা করতে রাজি হচ্ছেন না মুখ্যমন্ত্রী, প্লাস শিক্ষামন্ত্রী, প্লাস স্বরাষ্ট্রমন্ত্রী। খারাপ কন্টেন্ট ক্রিয়েট করছে, তার সঙ্গে দেখা করছে। ওনারা অনেকে আছে, তো যারা পুলিশ বিভাগে আছে, ওনাদেরকে বিন্দু মাত্র দোষ দেবে, ওনারা নির্দেশ পালন করতে হবে, কিন্তু ওনাদেরকে ঘেরা ধরছে, হাতে ধরছে। ওনার অনেক তো পুলিশ অনেক আছে 8 পাস 9 পাস বেনিফিট, কিন্তু যারা বিক্ষোভ হচ্ছে ওনারা তো অনেকে পিএইচডি আছে, মাস্টার ডিগ্রি করেছে, ভালো নাম্বার নিয়ে পাস করেছে। তো ওনার মানে স্বরাষ্ট্র দপ্তরের কর্মচারীদেরকে বলবো না, অভিযোগ, কিন্তু মুখ্যমন্ত্রী কেন এইসব করছেন? উনিও তো আবার চলে যেতে পারেন। শিক্ষকের গুরুত্ব সহকারে দেখা হোক রাজ্যের, কিন্তু বিভিন্ন বিদ্যালয় বন্ধ হচ্ছে, আর শিক্ষা কিন্তু শিক্ষার মধ্যে বাজেটও বেশি আসে। আমি আপনাদের মাধ্যমে বলবো মানুষ আগে যে উনি যদি না পারেন, ভালো গুরুত্বপূর্ণ নাচ ছিলেন, উনিও কিন্তু করেছেন, উনি অনেক চাকরি পেয়েছেন, কিন্তু যখন মানিক শাহর আমরা কোথায় চাকরি হলো শিক্ষা দপ্তরে? আমি মানে শিক্ষক না কিছু না, দেখলে খুব খারাপ লাগে। শিক্ষকের হাত দিচ্ছে, ওনার তো শিক্ষক, মানে ওনারা শুধু হলে অফার পাচ্ছে না, কিন্তু সব তো উত্তীর্ণ হয়ে গেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, বলুন। আমরা বললাম মৌলবাদী যে বিচারধারা ভারতবর্ষের থেকে একবার নির্মূল করে দিতে, যদি ভারতবাসী যারা মূল নিবাসী মৌলবাদী বিচারধারা বা আরএসএস বিচারধারা নির্মূল না করতে পারে, তাহলে ভারতবর্ষ ধীরে 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 তারা ঠগাইয়া আমাদের প্রবাদ করে দিয়া
তারা সব কিছু নিয়ে যাবো। আজকে দেখেন 3000 বছর লাগাইছে, 3000 বছরে তারা আজকে কই গিয়া পড়ছে, তাদের বিচার তারা কোন জায়গাতে গেছে। প্রাইম মিনিস্টারের সুযোগ দিতেছে, চিফ মিনিস্টারের সুযোগ দিতেছে, সবাই সুযোগ দিতেছে, চুরি করো লুটো খাও। তো এটা তো সামান্য কিছু লোক ভারতবর্ষে এই সুযোগটা পাইতেছে। এই সুযোগটা কি করতেছে, শাসন ব্যবস্থাকে বরবাদ করে দিতেছে। তো এইখানে ভারতবাসী যারা মূল নিবাসী, বেকার বলুন, যুবক বলুন, যুবতী বলুন, শিশু বলুন, বৃদ্ধ বলুন, প্রত্যেকে মৌলবাদীর বিচারধারা থেকে সরে আসতে হবে। সব দিকের বিচারধারা, তাদের নিয়ম নীতি, আচার ব্যবহার, রাষ্ট্রে পরিচালনা করার যে ধারাবাহিক একটা অত্যাচার চালাইছে, তার থেকে যদি মানুষ তাদের নির্মূল না করতে পারে, তাহলে আমরা বললাম আমরা জীবন তো বরবাদ হইয়া যাইতেছে ধীরে ধীরে, সবাই জীবন বরবাদ করবো। আর একটা কথা কই, এই কথাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, মূল নিবাসী ঘরে ঘরে বাবা সাহেবের ছবি যেদিন পড়বো, বাবা সাহেবের বিচারধারা যেদিন চলবো, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ এই ভারতবর্ষ হইতে পারবো। এখন প্রশ্ন হয়েছে, এই যে এসসি এসটি ওবিসি জেনারেল যাই বলুন না কেন, এখন শতকরা 2 ভাগ বা 5 ভাগ লোক বাবা সাহেবের যে সংবিধান অনুসারে যে হক দিছে অধিকার দেশে খাইতেছে, কিন্তু এই বেমান করা পর্যন্ত বাবা সাহেবের কথা বলে না। বাবা সাহেবকে কেমনে ঘরে ঘরে পৌঁছাইবো, মৌলবাদী বিচারধারারে সরাইবো, এই মানসিকতাই নেই। আমাদের দেশের মুখ্যমন্ত্রী বলুন বা যে কোনো মন্ত্রী বলুন, প্রাইম মিনিস্টার বলুন, এরা রূপে লালচে অন্ধ হয়ে গেছে। যার লেগে অত্যাচারটা এই আজকাল বেকার উপরে, শিশুর থেকে আরম্ভ করে বৃদ্ধর উপরে পর্যন্ত এই মৌলবাদী বিচারধারা আক্রমণ শুরু করে দিছে, সংবিধানের ধ্বংস করে দিছে। সংবিধানিক চিন্তা রাষ্ট্র চলে না এখন। ভারতবর্ষে কি সংবিধান রাখছে তারা? আরএসএস মৌলবাদী, এগুলি বোঝার দরকার। এবং আরএসএস মৌলবাদী যারা সক্রিয় কর্মী, যারা ব্রাহ্মণ সমাজের, আর্য সমাজের, তাদেরকে ঢোকানো খুব দরকার আজকাল এই দুর্দিনে, নাহলে এরা দেশটাকে বরবাদ করে দেবো। তাদের বিশ্বাস আমরা করি, তারা আমরা বিশ্বাসঘাতকতা করতেছে, এই জিনিসগুলি বোঝার দরকার আছে। তারা বিশ্বাস হচ্ছে না। খুব দুঃখের বিষয় আরো হচ্ছে যে আমরা খুব অনেকবার স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি। খুব কষ্টের বিষয়। আমি তেলিয়ামুড়া থেকে বলছি। হ্যাঁ, আজকের যে বিষয়টা, যে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছে, সত্যি বিষয়টা খুব ভাবার একটা বিষয়। কারণ পরিশ্রম করে, পড়াশোনা করে, এত ডিগ্রি নিয়ে টেট পাস করে তারপর চাকরির জন্য রাস্তায় গিয়ে বসতে হবে। যেমন আমরা গত 12 দেখেছি, যারা টেট পাস করে চাকরি পেয়েছে তাদেরকেও রাস্তায় গিয়ে বসতে হয়েছিল। তো বর্তমানে এটা ত্রিপুরা একটা ট্রেন্ড হয়ে গেছে যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে রাস্তায় গিয়ে বসতে হবে। মানে রাস্তায় গিয়ে বসে আন্দোলন না করলে আমাদের সরকারের টনক নড়বে না, ওনারা চাকরি দেবেন। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আজকে এই টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের মধ্যে অনেককেই বলতে শোনা গিয়েছে যে মুখ্যমন্ত্রী নাকি কন্টেন্ট ক্রিয়েটার, উদ্বোধন এসব নিয়ে ব্যস্ত আছেন। সত্যি কথাটা অ্যাকচুয়ালি এটা সত্যি কথাই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী বর্তমানে ব্যস্ত আছেন যে বামপন্থের আমলে যেই স্কুল বিল্ডিং গুলি তৈরি হয়েছিল, ব্রিজ গুলি তৈরি হয়েছিল বা অন্যান্য যা কিছু তৈরি হয়েছিল, ওইগুলি উদ্বোধন করার ক্ষেত্রে উনি ব্যস্ত আছেন এবং কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে দেখা করার মতো ওনার কাছে সময় আছে। এবং প্রত্যেক দিনে আমরা দেখতে পাই যে স্কুলে টিচার নেই, রাস্তা অবরোধ হচ্ছে, ওই ব্যাপারে কথা বলার জন্য ওনার কাছে কোনো সময় নেই। তারপর টেট পাস করা ক্যান্ডিডেটদের সাথে কথা বলার জন্য ওনার কাছে কোনো সময় নেই। অন্যথা বাকি সব কাজগুলির জন্য ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় আছে। আজকেও দেখতে পেলাম উনি কোথাও একটা অনুষ্ঠানে যোগদান দিয়েছেন, ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় আছে। আমি এটাই বুঝতে পারছি না যে মুখ্যমন্ত্রী কি শীতকাল আসার আগেই নাকে তেল দিয়ে শীতগুলো চলে গেছেন নাকি? চারিদিকে এই যে বেহাল অবস্থা, স্কুলগুলি, বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা রাস্তায় বসছে, টিচার নেই, কোনো কোনো স্কুলে 1-2 টিচার দিয়ে চলছে, উনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? নাকি উনিও আমাদের আইনের মতো অন্ধ হয়ে গেছে, তো দেখো না দেখতে ভান করে? ধন্যবাদ।
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি সোনামুড়ি থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলতে চাচ্ছি যে 2022-এ টেট পরীক্ষা দিয়ে পাশ করার পরও এখনো চাকরি হচ্ছে না বেকারদের। 2022 সালে যে 36,000 শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল, মাত্র 361 জন পাশ করেছে। 361 জনকে চাকরি দিতে পারছে না সরকার। এটা কি সরকার? এটা তো আমার মতে এটা বেকার বিরোধী সরকার। যেখানে ওদের যোগ্যতা আছে, যোগ্যতার নিরীক্ষে ওরা ওদের চাকরি দাবি করছে, অথচ ত্রিপুরাতে দেখুন অনেক মন্ত্রী বিধায়ক আছে যারা কোনো যোগ্যতাই নেই, 8 পাস মাধ্যমিক পাস হয়ে ওরা মন্ত্রিত্ব চালাচ্ছে, অথচ একটা ওই ডিপার্টমেন্টে যেই ডিপার্টমেন্টে ওরা মন্ত্রিত্ব চালাচ্ছে ওই ডিপার্টমেন্টে কোনো বেকার যদি ইন্টারভিউ দিতে যায় বা কোনো একটা নোটিফিকেশন ফর্ম ফিল আপ করতে যায়, তাহলে MA পাস লাগবে, BA পাস লাগবে, মিনিমাম 12 পাস লাগে, মাধ্যমিক পাস লাগে। এটা কেন? আমার মতে মন্ত্রী বিধায়করা যেভাবে মূর্খ দিকে যাচ্ছে, দেশটা এক সময় মূর্খ হয়ে যাবে। আমি বলতে চাই যে ইলেকশন কমিশনকে, আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে বলতে চাই যে যে পার্টি থেকে নোমিনেশন ওরা দান করতে যাবে, যাতে একটা শিক্ষাগত যোগ্যতা, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যাতে গ্রাজুয়েশন রাখা হয়, তাহলে দেশটাও শিক্ষিতের দিকে যাবে, দেশটা উন্নত হবে, বেকারদের উপর এত অত্যাচার হবে না, এমনকি বেকারের ত্রিপুরা রাজ্যে বেকারটাও কমে যাবে। এতটুকুই বলার যে জন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমি 2022 সালে অ্যাসেম্বলিতে একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, এগুলি তো বাতিল হয়েছে। রতন চক্রবর্তী তখনকার স্পিকার ছিল। এরপর দিয়ে পরে কিছুদিন পরে শোনা যায় যে এই ইন্টারভিউ বাতিল হয়ে গেছে, যে বেকাররা যে টাকা পয়সা দিয়ে এগুলো করলো, জমা দিল, এদেরকে তো টাকা পয়সা ফেরত তো দেয়নি। এরপরে এইভাবে 2 নম্বরই ভাবে এইভাবে যে আন্ডারটেকিং এর আউটসোর্সিং এর মাধ্যমে যে কিছুদিন আগে যে 47 জন অ্যাসেম্বলিতে নিয়োগ করলো, এই ধরনের ইয়েটা নিয়ে সেটা আপনারা একটু ভাবুন, একটু আপনি ইউজ করুন। খুব খারাপ। যে বেকার গুলো এত টাকা খরচ করে বিলোনিয়া ধর্মনগর সাতগুন থেকে এসে হাজার হাজার টাকা খরচ করে এখানে থাকা খাওয়ার পরও এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু এদেরকে টাকা পয়সাও ফেরত দেয়নি। প্রচন্ড কত লাখ টাকা দেয় এইখানে তারা করলো, এটা আমরাও খবর পাইনি। হ্যাঁ, এর ভিতরে আমার ছেলেও ছিল একজন। হ্যাঁ, এটার জন্য আপনারা একটু নিউজটা একটু করলে খুবই ভালো হয়। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। হ্যালো, কথা বলুন। বলছিলাম আজকে যে আপনাদের ক্যাপশনে দিয়েছেন টেট উত্তীর্ণদের আন্দোলন, আসলে আন্দোলন করেই যাবে। সরকারটা কিন্তু বেকার বিরোধী সরকার। বেকাররা কাজ পাক, চাকরি পাক, পড়াশোনা করে ওরা কিন্তু চান না। কেন? দেখা গেছে বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, প্রায়শই আন্দোলন হচ্ছে। যদি এই সরকার নিশ্চয়ই দেখছে, যদি স্কুলটি ভালো করে পড়াশোনা করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু শিক্ষক নিয়োগ করতো। ওদের কিন্তু এই চিন্তাধারা নেয় যে ত্রিপুরাতে শিক্ষার মান কোথায় নিয়ে পৌঁছিয়েছেন, ওরা একেবারে শিক্ষার মান তলানিতে পৌঁছিয়েছেন এই সরকারটা, বিশেষ করে বিজেপি সরকারটা। আর এরা তো আনন্দ উচ্ছ্বাসে আছেন, কারণ
সব খুলে সেই টাকায় একই জায়গাতে আবার খরচা করবে, যেমন আমার সরকারটা আসতে পারে। শুনলাম ওইখানে ডালাভারে টাকা ডালা হয়েছিল নির্বাচন আগে মহারাষ্ট্রে, আবার চলে আসলো ডালাভারে প্রতিশ্রুতি। সেই জিনিস যদি ভারতবর্ষের মানুষ না বুঝে হবে ততদিন তো সেই গুম হয়ে যাবে। আর ত্রিপুরা সরকারটা কিন্তু আছে কেন্দ্রীয় সরকারের তার বাহানা কিভাবে চলছে। কেন্দ্র যতদিন আছে ত্রিপুরা ততদিন থাকবে তাদের মানসিকতায় লেগক। আর ত্রিপুরা আছে আরো বিশেষ করে লুটতরাজের মধ্যে। ওরা এই যে টাকা ডাবল দিনের সরকার, টাকা তো কেন্দ্রের থেকে আর ডাবল টাকা আসছে। অন্যান্য যে সরকার ছিল আগে বামপন্থী সরকার, বিরোধী সরকার থেকে কাজ করতো, দেখা গেল ত্রিপুরার যে স্কুল কলেজ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি BB24 এর মাধ্যমে একটা কথা বলতে চাই। যেহেতু আজকে এই প্রশ্নটা নেই, তবু আমি বলতে চাই বর্তমান মুখ্যমন্ত্রী কি সজাগ নেই? উনি কি ঘুমে রয়েছে? ওনার হাতে স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী GDA কিছুদিন আগে চকের জল খেলে 60 বছর হয়ে গেছে খালি জাতীয় বাড়িতে। উনি কি কিছুই জানেন না? আগে তো গজমূর্খ একজন মুখ্যমন্ত্রী ছিলেন 4.5 বছরে, উনি তো ওদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে গেছে। এখন উনি তো একজন শিক্ষিত লোক, উনি কি করছেন? উনিও তো ওনার মতোই কাজ করছেন। এসব করে 4 বছর তো হবে না। আমি বলতে চাই অনিয়মিত কর্মচারীদের দিকে একটু নজর দিলে ভালো হয়। নমস্কার। নমস্কার, কে বলছেন? খুব কষ্টের বিষয় হচ্ছে এটা যে স্যার তো প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নতুন কিছু নমস্কার, কে বলছেন? দেখতে পাচ্ছি আমরা ইউটিউব বা। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। মুখ্যমন্ত্রী আজকে কি মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন? আপনি কথা বলুন। যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে অ্যারেস্ট না করে যদি মুখ্যমন্ত্রী তাদেরকে একটা 5 জন প্রতিনিধি তাদের সাথে দেখা করতো, আমার মনে হয় তাদের সাথে ভালো ব্যবহার করবো। কারণ স্কুলগুলিতে যে অবস্থা, আমি মনে হয় স্কুলগুলিতে যে অবস্থা, শিক্ষকের অভাবে আজকে ছাত্ররা স্কুল থেকে সবাই ছুটে যাচ্ছে। উনি কি বাড়িতে ছিলেন নাকি অনুকূল ঠাকুর আশ্রমে গিয়ে বসে আছেন? এইটা আমার প্রশ্ন আর কি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি বলবো, মানে আমরা স্বর্গরাজ্যে বাস করি, যেখানে একজন মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী উনি বসে আছেন। কোনো তো 2 বছর 1 বছর শেষে 2 বছর পূর্ণ হবে বা হতে চলবে, কোনো মন্ত্রীদেরকে দিচ্ছেন না দায়িত্ব, বা নিজেই বসে আছেন, নিজেই আনন্দ মশগোলা করছেন। কিন্তু ওই বেকার ছেলেগুলো যদি দুঃখ লাগে যারা আজকে ওনার বাড়ির সামনে গিয়ে একটা চাকরির জন্য ভিক্ষা করছে। কি বলবো, কিছু বলার নেই। খুব খারাপ পরিস্থিতি দাদা। কি বলবো, মহারাষ্ট্রে যেখানে মানুষ দুয়াত ভরে বিরোধীদের ভোট দিয়েছে, কিন্তু রেজাল্টে কি হলো? মানুষ বুঝতে পেরে গেছে ওদের এই মন মানসিকতা। ওরা চাইছে উন্নতি হোক না, এমনই চাইছে, বেকারদের কোনো সংস্থান হোক না, এরাই চাইছে। ওদেরকে দিয়ে দাদা আমাদের আর কোনো আশা ভরসা নেই। ওরা কি বলবো, ডাবল ইঞ্জিন ঘরে রেখে নষ্ট করে দেবে দাদা। খুব কষ্ট লাগে বেকারদের জন্য, যারা মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়েছে। ওরা যদি পড়াশোনা করতে তাহলে বুঝতো। এটাই বলা হচ্ছে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? ইউটিউব বা সোশ্যাল যে তারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে দেখা করছেন, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমরা এত কষ্ট করে পাস করেছি, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য স্যারের সাথে কথা বলতে চাই, কিন্তু স্যার আমাদেরকে একটু সময় দিতে পারছেন না। স্যার অনেক ব্যস্ত মানুষ আমরা জানি, কিন্তু যেহেতু স্যার আমাদের অভিভাবক, ত্রিপুরা রাজ্যের অভিভাবক, তাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট কোনো একটা কিছু বলে আমাদের সম্পর্কে, যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি। তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করে, শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয়, এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে, প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন, আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্বর নিয়োগ করা হয়। আর কত আমরা বসে থাকবো? আমরা 2022 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি, তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালে নমস্কার, কে বলছেন? মানে প্রায় আমরা 2022 বলছি। হ্যাঁ, দেখুন, আজকে ট্যাট উত্তীর্ণরার আন্দোলন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, তো যেইবার যে ট্যাট উত্তীর্ণরা আন্দোলনে গেছে, আন্দোলনটা সঠিক কারামতো হইছে না, কারণ অভিভাবকরা এবং অন্যান্য সহযোগীরা লইয়া আমাদের যাওয়ার দরকার ছিল এই আন্দোলনে। কারণ যেই পুলিশ ত্রিপুরা রাজ্যে আছে, আন্দোলনকারীরা যে অ্যারেস্ট করে নিতে পারবো এই ক্ষমতা এখন ত্রিপুরা রাজ্যের পুলিশের হইছে না। সেইভাবে আন্দোলনটা করতে হবে, কারণ এই সরকারটা যেই সরকার আইন মানে না, সেই সরকারের সাথে আইন নিয়ে কোনো কথা কওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা জোরপূর্বকই করতে হবে। কারণ আমরা দেখছি এই সরকার যে হাইকোর্টের আইন যেহেতু মানে না, তার সাথে কোনো আইনত কোনো কাজ করলে সে আসলে আইন সম্বন্ধে যার অভিজ্ঞতা নাই, সে আইনগত কাজ করতেও পারবে না। যেই সরকারের সাথে যেই ব্যবহার, সেই ব্যবহারে করার দরকার ছিল। তবে আমি ট্যাক্সের জন্য যারা আছে প্রত্যেকটি বেকারের কাছে আমরা অনুরোধ করবো, অন্তত তোমরা যাইতে সমস্ত জনগণের কাছে এবং বেকারের কাছে অনুরোধ করো, বেকারেরা আহ্বান করো এবং অভিভাবক সহকার মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করো, দেখি কত পুলিশ ত্রিপুরাজ্যে আছে আমরা গ্রেপ্তার করতে পারে। এটুকুই বলা। হয়তো সেদিক থেকে এই বিষয়গুলো উত্থাপন করা হচ্ছে যে বেকারদের জন্য কি কি করছে সরকার, কি কি করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রকৃত অর্থে বেকাররা কিন্তু ঘুরছে, তারা তাদের বক্তব্যের কথা জানাচ্ছে। 2022 সালে ট্যাট উত্তীর্ণদের নিয়োগ যেমন করা হচ্ছে না, ঠিক তেমনি বর্তমানেও ট্যাট পরীক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই। 2023 সালে ট্যাট পরীক্ষা হয়নি, 2024 সালে ট্যাট পরীক্ষা হবে না, এই কম সময়ের মধ্যে করা সম্ভব না। 2025 সালে ট্যাট পরীক্ষা হবে কিনা সেটা সময়ই বলবে। সেদিক থেকে বিএড ডিএলএড বেকাররাও হতাশাগ্রস্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শুধু নয়, অন্যান্য দপ্তরগুলোতে শূন্যপদ পড়ে আছে, সেগুলো পূরণ করার জোরালো দাবি করছে বেকাররা। চাকরি যেখানে পাইপলাইনে হয়, সেদিক থেকে রাজ্যের বেকারদের জন্য আর কি উপহার আছে সেটা সময় বলবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।